আসসালামু আলাইকুম। আমার সামনে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি রেডমি নোট 10 প্রো, প্রো ম্যাক্স এই ক্যাটাগরির যে ফোনগুলো আছে তার ভিতরে একটি ফোন। তো এই মুহূর্তে আমার সামনে যে কাস্টমার নিয়ে আসছেন, উনি মূলত আসছে অনেক দূর থেকে। তো ওনার ফোনের সমস্যা হচ্ছে, একবার সিপিইউ রিবলিং করিয়েছেন, সিপিইউ রিবলিং করার পরে আবার বন্ধ হয়েছে। দেন উনি আমার কাছে আসছেন এবং ফোনটি আমার হাতে দেওয়ার সময় বলা হয়েছে যে ভাই, আমার ফোনটাতে ফিঙ্গার কাজ করে না। আপনি ফোনটা রানিং হওয়ার পরে দেখবেন যে ফিঙ্গারটা কেন কাজ করে না। তো আমি আপনাদেরকে এখন দেখালাম, দেখুন এই যে ফিঙ্গারের যে এখানে হার্ডওয়্যার, যে এখানে ভিতরে যে সফটওয়্যারটা পাবে, সেই রেবন থেকে যে হার্ডওয়্যারটা সেটা কিন্তু ছেড়ে দিছে, এখানে কিন্তু কোনো অপশন নাই। তো এখন এই অপশনটা না থাকার কারণ দুইটা হতে পারে। এক, ফিঙ্গারটা নষ্ট থাকতে পারে। দুই, ফিঙ্গারটা যে জায়গায় লাগানো থাকে সেই জায়গা থেকে লাইন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে এই ফোনটি ঠিক করে দেখানোর চেষ্টা করব যে আসলে মূলত কি সমস্যা। তো প্রথমে আমি আসলে ফোনটা তো খোলাই ছিল, কারণ আমি তো এটার যে চালু হতো না সেই কাজটা করলাম। চালু হওয়ার পরে এবার ওনার কথা হচ্ছে যে ফিঙ্গারটা যেন কাজ করে, আপনি একটু দেখে দেন। তো এবার আমি যদি আপনাদেরকে ফিজিক্যালি এখানে দেখাই যে আসলে ফিঙ্গারটা কিন্তু ভালো আছে। এই যে দেখুন, ফিঙ্গারটা কোনো ধরনের কোনো ছেঁড়া নাই, বা কোনো ভাঙা নাই বা ফাটা নাই। ফিঙ্গারের রিবন যেটা আছে সেই রিবনটা কিন্তু একদম ঠিকঠাক আছে, ভালো আছে, ফ্রেশ আছে। তো আসলে সমস্যাটা কোথায় আমি ভালো করে লক্ষ্য করে আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এই ফিঙ্গারটি, যে টেকনিশিয়ান ভাই প্রথমে সিপিইউটা রিবলিং করতে গেছে, তখন তিনি খুলতে গিয়ে তার হাতের নখগুলো বড় ছিল। এটা 100% আমার ধারণা, এবং এইটাই হয়েছে। নখ বড় থাকার কারণে এইখান থেকে 3টা পার্টস মিসিং হয়ে গেছে। এই দেখুন, এখানে যখন আপনার ফিঙ্গারটা খোলার জন্য কিছু দিয়ে চাড়া দিছে, কিংবা আপনার হাতের নখ দিয়ে যখন আপনার টান দিছে, তখন কিন্তু এই সমস্যাটা হয়েছে। এখান থেকে 3টা পার্টস মিসিং। একটা হবে হচ্ছে আপনার বাদামি কালার ক্যাপাসিটার, আর 2টা হবে রেজিস্টর। তো এখানে 2টা হচ্ছে আপনার মেন, এখানে যে মেন যে আহ, এইখানে যে যে আপনার যে লাইনটা আছে এখান থেকে মূলত মিসিং। আর একটা হচ্ছে আপনার মাদারবোর্ডের সাথে গ্রাউন্ড টাচ করা। এই 3টা পার্টস মূলত এখান থেকে মিসিং। তো আমি, আমার কাছে আর একটা মাদারবোর্ড আছে। এই যে দেখুন, এখানে যে আপনারা মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটি মূলত আমার কাছে নষ্ট হয়ে পড়ে আছে, এটার কোনো আইসি টাইসি নাই। তো এইখানে আমি লক্ষ্য করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার সাথে এটা মেলালে আপনারা বুঝতে পারবেন যে এই মাদারবোর্ডে যেখানে পার্টসগুলো থাকার কথা সেগুলো আছে, কিন্তু ওই যেটাতে ফিঙ্গারের সমস্যা সেইখানে কিন্তু এই যে 3টা মিসিং। দেখুন, এই একটা, এই একটা, এই একটা। আর এই উপরের মাদারবোর্ডে দেখুন, এই যা আছে, ওই যে উপরে ওইখানেও আছে, এই পাশেরটাও কিন্তু আছে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই কাজটি করতে গেলে প্রথমত এই নষ্ট একটা মাদারবোর্ড লাগবে, অথবা আপনি যদি এক্সপার্ট লেভেলের হন, ভালো বোঝেন, তাহলে এখানে কি ধরনের পার্টস থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন। যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের বলছি, তারা কিন্তু এভাবে অন্য কোনো মাদারবোর্ডে সেম মাদারবোর্ড হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি অন্য কোনো মাদারবোর্ড থেকেও কিন্তু এই পার্টস নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে যেহেতু নোট 10 প্রো একেবারেই নষ্ট একটি মাদারবোর্ড আছে, তবে এখানে যে ফিঙ্গারের যে জায়গা বা ফিঙ্গারের যে পার্টসগুলো সেইগুলো কিন্তু ঠিক আছে। এই বেজের থেকে ওই পার্টস পর্যন্ত লাইনটা মূলত মিসিং, এই জন্য এখানে হার্ডওয়্যারটা পাচ্ছে না। হার্ডওয়্যারের না পাওয়ার কারণে ভিতরে সফটওয়্যারেও দেখাচ্ছে না যে এটা ফিঙ্গার ওখানে আছে, বা আপনি সেটিং করতে পারবেন সেই অপশনটা কিন্তু ওখানে নাই। তো এখানে প্রথমে লাগানোর জন্য আমাদেরকে একটু আয়রনের সাহায্যে এই জায়গাগুলোকে একটু ঝালাই প্রযোজ্য করে নিতে হবে, কারণ যখন চারা দিয়েছে কিংবা হাতের আঙ্গুল দিয়ে টান দিয়েছে, তখন কিন্তু এটা মাদারবোর্ড থেকে মিসিং হয়ে কিন্তু উঠে গেছে, অর্থাৎ রাং মিসিং, একেবারে বোর্ড মিসিং এরকম না। তো রাংগুলোকে আবার ঝালাই করে তাজা করতে হবে, না হলে এখানে ঝালাইটা সহজে ধরবে না। এই জন্য আমাদের এই আয়রনের সাহায্যে এটাকে ঝালাই করে নিলাম। তো এইবার এখানে একটু করে পেস্ট দিয়ে নিয়ে আমরা ওই যে নষ্ট মাদারবোর্ড আছে, ওই নষ্ট মাদারবোর্ড থেকে এই 3টা পার্টস আমরা এখানে একটা একটা করে খুব সুন্দর করে লাগানোর চেষ্টা করব। আপনারা দেখলে বিষয়টা বুঝতে পারবেন, খুবই সুন্দর একটা কাজ। এ ধরনের কাজ রেগুলার আসলে আসে না, মাঝে মধ্যেই আসে, কারণ সবার কাছে আসলে ব্রেক বা এই ধরনের সমস্যা হয় না, কারণ বেশিরভাগই মানুষ খুবই আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট। তো বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ মানুষই চোখ নাক কান খোলা রেখেই কাজ করেন।
ফলে তাদের কাছে এ ধরনের ক্ষতি হয় না। এখন ওই যে টেকনিশিয়ান ভাই যিনি সিপিইউ রিবলিং করে এই ফোনটা কমপ্লিট করে দিছিল, তিনি কিন্তু বলে দিছিল, তিনি বলে দিছিল যে এটা ফিঙ্গার নষ্ট, এই জন্য কাজ করতেছে না। তো আসলে তার কাছে তো নেওয়া হয়েছে ডেড ডেড মোবাইল। তো এই জন্য আসলে ওই টেকনিশিয়ান ভাই যেটা বলছে ওই কাস্টমার ভাই সেটাই বিশ্বাস করছে, কারণ এখানে তো আর ওনার কিছু করার নাই, কারণ একটা ফোন বন্ধ হওয়ার পরে কি সমস্যা হবে এগুলা তো আর বন্ধ ফোনে বোঝা যায় না। এই জন্য উনি বলে দিয়েছে ফোন সব ঠিক হয়েছে, শুধু ফিঙ্গারটা কাজ করতেছে না, এটা আমি আর পারতেছি না, আপনি অন্য কোথাও দেখান, এরকম বলছিল। তো যাই হোক ফোনটা উনি ওইভাবেই চালাইতো। ৬-৭ মাস পরে আবারও এই যে এখন যে একটা হিট ওয়েদার চলতেছে, এই হিট ওয়েদারের কারণে ফোনটা আবারও হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এটা আমার কাছে আসছে, আসার পরে আমি এটা আবারও আইসির কাজ করে ফোনটাকে রানিং করছি। এবার উনি আমাকে বলতেছে ভাই ফিঙ্গারটা আপনি একটু দেখে দেবেন। তো এবারে আমি যখন লক্ষ্য করলাম দেখলাম তো এই যে আপনাদেরকে এতক্ষণ যেটা দেখাইলাম বা বুঝাইলাম যে ফিঙ্গারের লাইনে এই কারণে মানে সমস্যা হয়েছে। আর একজন অভিজ্ঞ মানুষ অবশ্যই বিষয়টা দেখলে বুঝতেই পারবে যে এটা কিভাবে নষ্ট হয়েছে। হয় কোনো টুইজারের সাহায্যে কিংবা ওপেনারের সাহায্যে এই ফিঙ্গার লাইনটা ক্যাসিং খোলার সময় যখন টান দিছে তখন এই ৩টা পার্টস মিসিং হয়ে গেছে, অথবা হাতের আঙ্গুলে বড় বড় নখ, যেটা আমরা গ্রামের ভাষায় চারা বলি, এই চারা দিয়ে যখন খোঁটটা দিছে তখনই এই কাজটা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো উনি যদি লক্ষ্য করতো তাহলে কিন্তু ওনার কাছেই সমাধান হতো, এখানে ২টা জাম্পার দিলেই কাজ হয়ে যেত। যেহেতু আমার কাছে নষ্ট মাদারবোর্ড পড়ে আছে, এই জন্য আমি কি করতেছি একেবারে এই হুবহু একদম 100% মানে মাদারবোর্ডের সাথে যেরকম ম্যাচওয়েট কাজ থাকে আমি আমার কাস্টমারকে সেই সেবাটা দেওয়ারই চেষ্টা করতেছি। অর্থাৎ আমার কাছে নষ্ট মাদারবোর্ড আছে, ওইখান থেকে পার্টসগুলো খুলে আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি। এই হচ্ছে বিষয়। এখন আমাদের পার্টসগুলো সঠিকভাবে যদি এখানে লাগানো হয়ে যায় এরপরে এটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে দিতে হবে একটা। কারণ আপনি আজকে এই পার্টসগুলো লাগিয়ে দিলেন, আপনি যদি পরিষ্কার না করে দেন কিছুদিনের মধ্যে এখানকার যে পেস্টগুলো আছে, যে পেস্ট দিয়ে আমরা মূলত আইসি বা পার্টস লাগাই, এই পেস্টটা শুকিয়ে এখানে এক ধরনের লিকুইড সৃষ্টি হবে, এক ধরনের তুতে সৃষ্টি হবে, ফলে ওই পার্টসগুলোর গোড়া পুড়ে যাবে। তখন আবার এই এখন যে সমস্যাটা হচ্ছে দুদিন পর বা কিছুদিন পর এই সেম সমস্যা হবে। এই জন্য আমাদেরকে এটাকে ভালো করে ক্লিন করে দিতে হবে, ওয়াশ করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। এই হচ্ছে বিষয়। এখন অনেক মানুষ আছে আমার কথাগুলো খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারেন, আবার অনেকে আছে একটু বলেন যে ভাই আপনি একটু মনে হয় যে বেশিই কথা বলেন। দেখেন একটা ভিডিও বা একটা কাজ মানুষকে যখন আমি দেখাবো সে যেন একেবারে পরিপূর্ণভাবে বুঝতে পারে, সহজভাবে শিখতে পারে, সহজভাবে এই ভিডিওটা উপলব্ধি করতে পারে, শ্রবণ করতে পারে। এই জন্য আমি আমার মতো করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমি রেগুলার আপনাদের জন্য কাজ করি এবং আপনারা আরো কত সহজভাবে আমার কথাগুলো বুঝতে পারেন বা আমার কাজগুলো বুঝতে পারেন, আমি চেষ্টা করি সেইভাবে আমি আমার মতো করে কাজ করার। তো ফাইনালি আমাদের সব কিছু করা শেষ, লাগানো শেষ, পরিষ্কার করা শেষ। এইবার আমরা চেকিং করব, পুরোটা লাগিয়ে চেকিং করব যে আমাদের এখন ফিঙ্গারটা ওয়ার্ক করে কিনা, কাজ করে কিনা, এই বিষয়টা আমরা দেখব। তো আমাদের মাদারবোর্ডটা ক্যাসিংয়ের ভিতরে ভরে নিতে হবে। ক্যাসিংয়ের ভিতরে ভরে নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের তখন তো ভিতরে যে সফটওয়্যার ফিঙ্গারের যে আইকনটা সেটা কিন্তু ছিল না। তো এইবার আমরা যখন এখানে পার্টস লাগাইছি, হার্ডওয়্যার হার্ডওয়্যার যখন এখানে পাইছে, এইবার সফটওয়্যার অবশ্যই ইনশাআল্লাহ তাআলা পাবে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের পুরোপুরি সেটিং করে সবকিছু এখানে লাগিয়ে দেখতে হবে যে আমাদের কাজটা হয়েছে কিনা। মূলত এই ধরনের কাজ যখন আসে তখন আমি খুব যত্ন সহকারে কাজ করার চেষ্টা করি, কারণ একটা কাজ করতে দিছে আপনাকে, সেই কাজটা করতে গিয়ে আর একটা সমস্যা যখন হয়ে যায় তখন আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, তখন কাস্টমার একটা কথা বলবে, আপনি একটা কথা বলবেন, তখন এই ধরনের ফোন নিয়ে কাস্টমারদের সাথে মন মালিন্য হয়। তখন দেখা যায় যে আহ, এই কাজটা আপনাকে দিয়ে যে করাইলো উনি আর পরবর্তী আপনার কাছে এই ফোনও নিয়ে আসবে না, অন্য কোনো কাস্টমারকেও সাজেস্ট করবে না। এই জন্য আমি সব সময় চেষ্টা করে থাকি আমি আমার কাস্টমারদেরকে এমনভাবে কাজ করে দেওয়ার যেন এই ফোনটা আমার নিজের, এইভাবে আমি কাজ করার চেষ্টা করি। ফলে একটা ফোন কাস্টমার আমাকে দিয়ে সারার পরে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান বা এই যে দোকানটা আমি যেখানে চালাই, এটা এমন একটা জায়গায় যারা আসছেন তারাই জানেন, একেবারে গ্রামের ভিতরে মেন রাস্তা থেকে ১০০-১৫০ গজ দূরে, মানে মেন রাস্তার পাশেই আর কি, বাট
তারপরেও এমন একটা গ্রামের ভিতরে, সিরাজগঞ্জ সদর উপজেলার ভিতরেই, সিরাজগঞ্জ সদর থেকে আমার এই দোকানটা ৪ কিলোমিটার দূরে। তো ৪-৫ কিলোমিটার হবে এরকম আর কি। তো তারপরেও আমার কাছে দূর দূরান্ত থেকে যে পরিমাণ কাস্টমার আসেন, তো আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার ডাল ভাত খেয়ে চলে যায়। তো মাঝখানে অনেক মানে অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন না। তারা অনেকভাবে অনেক কিছু করে আমাকে আটকানোর চেষ্টা করছেন। হয়তো কিছুটা সাময়িক সময়ের জন্য আটকায় ফেলছেনও। আমি যেটা বুঝাতে চাইছি আপনারা বুঝছেন যে আমার যে পেজটা বিডিআইসি মাস্টার রনি, এই পেজ এবং ইউটিউব চ্যানেলের উপরে অনেক সাইবার আক্রমণ হয়েছে। বাট মানে সাময়িক সময়ের জন্য আমার পেজটা চলে গেছে বা আবারও আসছে, ফিরে আসছে। আবার মনে করেন যে রিস্ক কমে গেছে। একেবারে কোনোভাবে রিস্ক নাই। এই যে আমি আজকে ভিডিওটা করলাম, এই ভিডিওটা যদি আমার এই পেজের উপরে সাইবার হামলা বা সাইবার আক্রমণ এইগুলা না হইতো, তাহলে আমার এই পেজটা আজকে 1 মিলিয়ন ক্রস করত। 1 মিলিয়ন ফলোয়ার ক্রস করত। কারণ আমার এই পেজটাতে 5 মিলিয়ন রিচই ছিল। সেইখান থেকে মাত্র 500 কে রিচ। বুঝতেই তো পারতেছেন মানে পেজের কি অবস্থা। এই দুরবস্থার কারণে কিন্তু আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিও দিয়ে মজা পাই না। কারণ আপনারা আমাকে পান না। কারণ যখন কোনো পেজের ভিতরে কপিরাইট বা যেকোনো জিনিস সমস্যা থাকবে তখন কিন্তু এই পেজগুলাকে ফেসবুক কর্তৃপক্ষ, মেটা কর্তৃপক্ষ কিন্তু এটাকে আর সাজেস্ট পেজ, সাজেস্ট প্রোফাইলে রাখে না। দেখুন আলহামদুলিল্লাহ কথা বলতে, বলতে কাজ করতে, করতে আমাদের ফিজিক্যালি ভিতরে সফটওয়্যারটা কিন্তু শো করছে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে ফিঙ্গারটা সেটিং করলেই আমরা এখানে কিন্তু ফিঙ্গার কাজ হচ্ছে। তো এই যে দেখুন, এই যে একটা কাজ যে আমি করলাম, আমি কত সুন্দর করে আপনাদের বুঝাইলাম, দেখাইলাম, দেন যেভাবে বললাম সেভাবে কাজ করার পরে কিন্তু কাজটা সাকসেস। আলহামদুলিল্লাহ। তো আমি এত কষ্ট করে, এত পরিশ্রম, এত মেধা, এত কিছুর পরে একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখাই শুধুমাত্র বোঝানোর জন্য, শেখানোর জন্য, জানানোর জন্য যে আমি এই কাজ পারি, আমার অন্য টেকনিশিয়ান ভাইরাও পারে। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমাকে সাইবার আক্রমণ করে আমার পেজে ৪ টা কপিরাইট দেওয়া হইলো। আজ পর্যন্ত কেন দেওয়া হইলো? যারা দিল আমাকে কিন্তু এটা জানাইলো না। না টাকা চাইলো, না আমার জিনিসটা ঠিক করে দিল।